আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ শৌমিক সরকার পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। রেঞ্জার্স একাডেমির সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দ্বিতীয় দিনের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই পড়াশোনার টপিকসে। আমরা গত ক্লাসের যদি সামারি করি একটু, গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? গত ক্লাসে আমরা পড়ছিলাম যে কোনো একটা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। এটা আমরা গত ক্লাসে জানছিলাম। তো এবং গত ক্লাসের শেষে আমরা বলছিলাম যে আমরা পরবর্তী ক্লাসে কোনটা সিঙ্গুলার সাবজেক্ট এবং কোনটা প্লুরাল সাবজেক্ট, কোনটা সিঙ্গুলার ভার্ব এবং কোনটা প্লুরাল ভার্ব, এই বিষয়গুলো জানবো। তো চলুন আজকে আমরা সেই বিষয়গুলো জানি। তো সর্বপ্রথম যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে সাবজেক্টটা কি। সাবজেক্টটা কি আমরা জানি যে সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। সাবজেক্ট মানে কি? সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। এখন এটা বললে কি হয়ে গেল? না, আমরা ছোট থেকেই পড়ে এসেছি যে সাবজেক্টের অবস্থানটা কোথায়। সাবজেক্টের অবস্থান হচ্ছে সেন্টেন্সের শুরুতে। সেন্টেন্সের কোথায়? সেন্টেন্সের শুরুতে। যেমন আমরা যদি একটা সেন্টেন্স লিখি, আই ট্রাইস, এটা একটা সেন্টেন্স। তো এই সেন্টেন্সের শুরুতে কে? আই। তাহলে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে আই। কিন্তু অবিশ্বাস্য হলেও মিথ্যা যে এই পুরা ধারণাটাই আমাদের ভুল একটা ধারণা। কারণ কি? কারণ সেন্টেন্সের শুরুতেই যে সাবজেক্ট, শুরুতেই যেটা থাকবে সেটা যে সাবজেক্ট হবে, এটা পুরোপুরি সত্য একটি ঘটনা নয়। যেমন আরেকটা সেন্টেন্স যদি আমরা দেখি, ডু ইউ লাইক টি, এটা একটা সেন্টেন্স এবং এই সেন্টেন্সটি হচ্ছে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবার প্রথমে কি আছে দেখেন, সবার প্রথমে আছে ডু। আমরা সারা জীবন পড়ে আসলাম যে কোনো একটা সেন্টেন্সের শুরুতে যেটা থাকে ওটা হচ্ছে সাবজেক্ট। তো এই সেন্টেন্সের শুরুতে কি আছে? শুরুতে আছে ডু। তাহলে ডু কি একটা সাবজেক্ট? না, ডু তো একটা সাবজেক্ট না। তাহলে এই সকল সমস্যাগুলোর সমাধান হবে আজকে আমাদের ক্লাসে। আমরা আজকে জানতে পারবো যে আসলে কোনটা সাবজেক্ট, সাবজেক্টের অবস্থানটা কোথায়, এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে ক্লিয়ার করব। তো আমরা ছোট থেকে যে সংজ্ঞাটা জেনেছি যে সাবজেক্টের অবস্থান সেন্টেন্সের পূর্বে, হ্যাঁ আমরা স্বীকার করলাম সাবজেক্টের অবস্থান সেন্টেন্সের পূর্বে, কারণ একটা এক্সাম্পল কিন্তু সত্য হয়েছে, কিন্তু সবগুলা সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এইটা বাস্তবায়ন করতে পারতেছি না। তাহলে আমাদের এমন একটা স্ট্রাকচার দাঁড় করাইতে হবে যে স্ট্রাকচার দিয়ে আমাদের পৃথিবীর যত প্রকার সেন্টেন্স আছে প্রত্যেক প্রকার সেন্টেন্সের আমরা জানতে পারবো যে সাবজেক্টের অবস্থান আসলে কোথায়। তো চলুন শুরু করা যাক। আমরা পড়েছি যে সাবজেক্টের অবস্থান সেন্টেন্সের শুরুতে, লিখে নেই এটা। এইটা আমরা পড়েছি সারা জীবন যে সাবজেক্টের অবস্থান সেন্টেন্সের শুরুতে, কিন্তু আমরা এভাবে পড়বো না। আমরা কি পড়বো? আমরা পড়বো যে সাবজেক্টের অবস্থান হচ্ছে মেইন ভার্বের পূর্বে। কোথায়? সাবজেক্টের অবস্থান হচ্ছে মেইন ভার্বের পূর্বে। এখন সাবজেক্টের অবস্থান যে মেইন ভার্বের পূর্বে, এটা তো আমাদের দেখাইতে হবে যে কিভাবে সাবজেক্টের অবস্থান মেইন ভার্বের পূর্বে। আমরা যে সেন্টেন্সটা লিখছিলাম সেটা হচ্ছে আই ট্রাইস, এটা একটা সেন্টেন্স। তো এই সেন্টেন্সে মেইন ভার্ব কে? মেইন ভার্ব হচ্ছে ইট। তো ইটের পূর্বে কি আছে? আই। তো আইটাকে, আইটা হচ্ছে সাবজেক্ট। তারপর আরেকটা সেন্টেন্স আমরা লিখছিলাম সেটা হচ্ছে ডু ইউ লাইক টি। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা লিখেছিলাম যে ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো? তো এই সেন্টেন্সটাতে দেখলেন সাবজেক্টটা কোথায়? আমরা বললাম যে সাবজেক্টের অবস্থান হবে মেইন ভার্বের পূর্বে। মেইন ভার্ব কোনটা? মেইন ভার্ব হচ্ছে লাইক। তো লাইকের পূর্বে অবস্থান কার? লাইকের পূর্বে অবস্থান হচ্ছে ইউ এর। তাহলে সাবজেক্ট কি হচ্ছে? সাবজেক্ট হচ্ছে ইউ। তাহলে আমরা যে সারা জীবন ভুলটা শিখে আসলাম যে একটা সেন্টেন্সে সাবজেক্টের অবস্থান, কোনো একটা সেন্টেন্সের শুরুতেই যেটা থাকে এটা সাবজেক্ট, এটা ছিল একটা সম্পূর্ণ ভুল ধারণা। তো আমরা কি পড়বো? আমরা পড়বো যে একটা সেন্টেন্সে সাবজেক্টের অবস্থান মেইন ভার্বের পূর্বে। তাহলে সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স হচ্ছে 5 প্রকার।
সেন্টেন্স 5 প্রকার। কি কি সেন্টেন্স? এক নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নম্বর হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, 4 নম্বর হচ্ছে অপটাটিভ সেন্টেন্স এবং 5 নম্বর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো 5 প্রকার যে সেন্টেন্স আছে, পৃথিবীর যতগুলা বাক্য আছে বা সেন্টেন্স আছে সবগুলা এই 5 প্রকার সেন্টেন্সের অন্তর্ভুক্ত। তার মানে আমরা যাই পড়ি এই 5 প্রকার সেন্টেন্সের ভিতরে অন্তর্গত। তাহলে আমরা যদি এই 5 প্রকার সেন্টেন্সের মাঝে সাবজেক্টের অবস্থানটা দেখি তাহলে আমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো সবার প্রথমে আসি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আইড রাইস। তো এই যে আইড রাইসটা আছে, এখানে ইটটা কোন ভার্ব? ইটটা হচ্ছে মেইন ভার্ব। তো আমরা বলছিলাম যে সেন্টেন্সে সাবজেক্টের অবস্থান কোথায়? সাবজেক্টের অবস্থান হচ্ছে মেইন ভার্বের পূর্বে। কোথায়? মেইন ভার্বের পূর্বে সাবজেক্টের অবস্থান। তাহলে ইট, ইট হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্বের পূর্বে কি আছে? আই। আই হচ্ছে একটা সাবজেক্ট। ওকে, পরবর্তী যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব? এটার প্রথমে থাকবে অক্সিলারি ভার্ব, তারপরে কি থাকবে? তারপর থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে মেইন ভার্ব, তারপর থাকবে অবজেক্ট এবং কোশ্চেন মার্কটা থাকবে। পৃথিবীর যত প্রকার ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে সবগুলোর শেষে সহজে চেনার যেটা উপায় সেটা হচ্ছে একটা কোশ্চেন মার্ক থাকবে। এখন আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল দেখি, যেটা লিখছিলাম, ডু ইউ লাইক টি? লাইকটা কোন ভার্ব? লাইকটা আছে মেইন ভার্ব। তো মেইন ভার্বের পূর্বে অবস্থান কার? সাবজেক্টের। এই যে আমরা সাবজেক্ট পেয়ে গেছি। পরবর্তী সেন্টেন্স আমরা দেখি, পরবর্তী যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আদেশ, নিষেধ, অনুরোধ যেগুলো আছে এগুলোর স্ট্রাকচার কি হয়? এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মূল ভার্ব দিয়ে শুরু হয়। আমরা যদি এক কথায় বলি সেটা হচ্ছে মূল ভার্ব দিয়ে শুরু হয়। মূল ভার্ব ছাড়া কি শুরু হতে পারে না? অবশ্যই পারে। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো। যেমন লেট দিয়ে শুরু হইতে পারে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো। তো আজকে আমাদের যে টপিকটা আছে এটা রিলেটেড যে টার্মগুলো আছে আমরা এটা সংক্ষেপে জানবো। তো মূল ভার্ব দিয়ে শুরু হবে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, ওপেন দা ডোর। এখন প্রশ্ন তো ঘুরপাক খাচ্ছে, এতক্ষণ আমরা জানলাম যে মেইন ভার্ব আছে তার পূর্বেরটা সাবজেক্ট, মেইন ভার্ব আছে তার পূর্বেরটা সাবজেক্ট, কিন্তু এখানে দেখেন মেইন ভার্ব প্রথমে আসে, তারপরের অবস্থান হচ্ছে অবজেক্টের। তাহলে সাবজেক্ট কই? এবার তো সাবজেক্ট খুঁজে পাচ্ছি না। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টটা হিডেন থাকে। হিডেন থাকে মানে কি? সাবজেক্টটা থাকে, কাজ করে, কিন্তু এটা হিডেন অবস্থায় থাকে বা লুকায়িত অবস্থায় থাকে। এই সেন্টেন্সের পার্সপেক্টিভে এখানে হবে ইউ ওপেন দ্য ডোর। কি হবে? ইউ ওপেন দ্য ডোর, অর্থাৎ কাউকে আদেশ করা হচ্ছে যে তুমি দরজাটি খোলো। এবার দেখেন ওপেন হচ্ছে মেইন ভার্ব। এবার আমরা আমাদের সূত্রতে যাই। মেইন ভার্বের পূর্বে সাবজেক্টের অবস্থান, তাহলে আমরা মেইন ভার্ব পেয়ে গেছি কোনটা? ওপেন। ওপেনটা হচ্ছে মেইন ভার্ব। তো মেইন ভার্বের পূর্বে কি আছে? ইউ। হিডেন সাবজেক্টটা যেটা আছে এটাই হচ্ছে ইউ এবং এটা হচ্ছে সাবজেক্ট। তো অ্যাসার্টিভে আমরা এই মেথড অ্যাপ্লাই করে সাবজেক্ট পাইলাম, ইন্টারোগেটিভে এই মেথড অ্যাপ্লাই করে সাবজেক্ট পাইলাম, ইম্পারেটিভেও এই মেথড অ্যাপ্লাই করে সাবজেক্ট পাইলাম। এবার আমরা একটু যাই অপটেটিভ সেন্টেন্সে। তো অপটেটিভ সেন্টেন্সটা কি? অপটেটিভ সেন্টেন্সটা হচ্ছে যেখানে কি বোঝায়? মে থাকে বা লং লিভ থাকে। যেমন এটা জেনারেলি প্রথমে শুরু হয় মে বা লং লিভ দিয়ে, মে বা
লং লিভ, যেমন মে আল্লাহ ব্লেস ইউ। মে আল্লাহ ব্লেস ইউ, প্রথমে মে আছে, আমরা বুঝলাম যে এটা একটা অপটেটিভ সেন্টেন্স। এখন আমাদের তো অপটেটিভ সেন্টেন্স চেনার জন্য আজকের ক্লাস না, আমাদের আজকের ক্লাস আছে সাবজেক্ট কিভাবে চিনবো। তো এই সেন্টেন্সে ভার্ব কোনটা? ব্লেস, মেইন ভার্ব। তো মেইন ভার্বের পূর্বে অবস্থান কার? আল্লাহর। আমরা কি জানি? মেইন ভার্বের পূর্বে সাবজেক্টের অবস্থান। তাহলে মেইন ভার্বটা ব্লেস, তার পূর্বে কি আছে? আল্লাহ। তাহলে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে আল্লাহ। ক্লিয়ার? ওকে। পরবর্তী যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আমরা যখন ক্যাম্পাস দিয়ে হেঁটে যাই, মাঝে মাঝে আমরা পাখি দেখি। পাখি দেখার সময় আমরা সুন্দর করে বলি, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, পাখিটি কত সুন্দর। তো এক্সক্লামেটরি সেন্টেন্স গুলো আশ্চর্যবোধক কিছু বোঝায়, কেন হুররা থাকতে পারে, অ্যালাস থাকতে পারে, এই টাইপের ওয়ার্ড গুলা থাকতে পারে। তো এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, প্রথমে হট বা হাউ দ্বারা শুরু হয়, অথবা হুররা, অ্যালাস, ফাই ফাই, টাট টাট এই ওয়ার্ড গুলা দিয়ে শুরু হতে পারে। তো আমরা এখান থেকে কিভাবে সাবজেক্ট আইডেন্টিফাই করবো, এটা হচ্ছে আমাদের আজকের বিষয়। তো আমরা যদি একটা এক্সক্লামেটরি সেন্টেন্স লিখি, সেটা হচ্ছে হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। কেমনে? এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার সহজ উপায় হচ্ছে, এখানে হোয়াট থাকে, কি থাকে? হোয়াট থাকে, হাউ থাকে। এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সেও তো হোয়াট বা হাউ থাকে, তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আর কোনটা এক্সক্লামেটরি সেন্টেন্স? উত্তর খুবই সিম্পল। প্রথমে বলছিলাম যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের শেষে কি থাকে? কোশ্চেন মার্ক থাকবে। কি থাকবে? কোশ্চেন মার্ক থাকবে। আর এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে কি থাকবে? আশ্চর্যবোধক চিহ্ন থাকবে, বা বিস্ময়সূচক চিহ্ন থাকবে, বা এক্সক্লামেশন সাইন থাকবে। তাহলে আমরা বলতে পারো ওটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এবং এই যে হট বা হাউটা আছে এক্সক্লামেটরি সেন্টেন্সে, এর পরবর্তীতে কি হয়? এই হটের পরবর্তীতে এ বা অ্যান হয়। কি হয়? এ বা অ্যান হয়, এবং তারপরে একটা অ্যাজেক্টিভ বসে। কি বসে? অ্যাজেক্টিভ বসে। আর হাউ এর পর সরাসরি অ্যাজেক্টিভ বসে। যেমন আমরা যদি দেখি সেন্টেন্সটা, যেমন হট, আমরা বলছিলাম কি, যে যদি হট থাকে তারপরে এ বা অ্যান বসে, আর হাউ এর পর সরাসরি কি বসে? অ্যাডজেক্টিভ হয়। তো হোয়াট ই বিউটিফুল বার্ড ইট ইজ, এখানে হট আছে, এ আছে, তারপরে একটা অ্যাডজেক্টিভ হচ্ছে, বাকি অংশ আছে। এখন আমরা এখান থেকে সাবজেক্ট আইডেন্টিফাই করব। কি লিখছিলাম? মেইন ভার্বের পূর্বে সাবজেক্টের অবস্থান। মেইন ভার্ব কোনটা? ইজ। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ইজ তো লিঙ্কিং ভার্ব হয়, বি ভার্ব হয়। হ্যাঁ হয়, তবে এই লিঙ্কিং ভার্ব, বি ভার্ব গুলো কোন ভার্ব হিসেবে কাজ করতে পারে? মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে। তাহলে ইজ এখানে কোন ভার্ব? ইজ হচ্ছে এখানে একটা মেইন ভার্ব। এবং আমরা জানি যে মেইন ভার্বের পূর্বে আমরা কি পাই? সাবজেক্ট পাই। সেই সাবজেক্টটা কোনটা? ইট। ক্লিয়ার? ওকে। তাহলে আমরা যে এতদিন ভ্রান্ত ধারণায় ছিলাম যে একটা সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট বসে, এটা একটা ভুল ধারণা। কেমনে ভুল ধারণা? আমি আজকে দেখাই দিলাম, প্রত্যেকটা সেন্টেন্সে আপনাদের দেখাই দিলাম যে সেন্টেন্সের শুরুতেই থাকলে সাবজেক্ট হয় না। সাবজেক্ট কোথায় হয়? কোনো একটা মেইন ভার্বের পূর্বে সাবজেক্টের অবস্থান হয়। অর্থাৎ মেইন ভার্বের পূর্বে যদি আমরা খুঁজি তাহলে আমরা সাবজেক্ট পাবো। যেমন ইট, ইট একটা মেইন ভার্ব, তার পূর্বে আই সাবজেক্ট। লাইক, লাইক একটা মেইন ভার্ব, তার পূর্বে আই ইউ হচ্ছে সাবজেক্ট। ওপেন একটা মেইন ভার্ব, তার পূর্বে ইউ হচ্ছে সাবজেক্ট। ব্লেস একটা মেইন ভার্ব, তার পূর্বে আল্লাহ হচ্ছে সাবজেক্ট। এবং ইজ একটা মেইন ভার্ব, তার পূর্বে ইট হচ্ছে একটা সাবজেক্ট। ওকে। এখন অনেক বিস্তারিত আমরা জানলাম যে সাবজেক্টের অবস্থান কোথায়? মেইন ভার্বের পূর্বে। এত কাহিনী করার তো সময় নেই, আমরা এক লাইনে জানবো যে আমরা সাবজেক্টটা কিভাবে বের করব। ওকে, আসেন। যে ভার্বটা আছে, যে ভার্বটা আছে সেন্টেন্সে, এই ভার্বকে যদি আমরা কে বা কি দ্বারা প্রশ্ন করি, কি দ্বারা? কে বা কি দ্বারা, অর্থাৎ হু বা হোয়াট দ্বারা যদি প্রশ্ন করে উত্তর পাই, তাহলে আমরা সাবজেক্ট পাবো। যেমন দেখেন, ভার্বকে যদি আমি কি বললাম, ভার্বকে যদি হোয়াট বা হু দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পাই তাহলে সাবজেক্ট, আর যদি উত্তর না পাই তাহলে সাবজেক্ট না। হিসাব শেষ। দেখি প্রথম যে সেন্টেন্সটা আমরা লিখছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে,
আই আই ইট রাইস। আচ্ছা, কে খায়? কে খায়? হু দ্বারা প্রশ্ন করি, কে খায়? উত্তর কি? আমি খাই। আই। সাবজেক্ট পাইছি? হ্যাঁ পাইছি। পরের সেন্টেন্সটা কি ছিল? ডু ইউ লাইক টি? তুমি কি চা পছন্দ করো? ভার্ব কোনটা? লাইক। আমরা কি জানলাম যে ভার্বকে হু বা হোয়াট দ্বারা প্রশ্ন করে, যদি উত্তর পাই তবেই তার সাবজেক্ট, যদি উত্তর না পাই তাহলে তার সাবজেক্ট না। লাইক, কে পছন্দ করে চা? ইউ। তুমি কি চা পছন্দ করো? কে পছন্দ করে? তুমি। তাহলে কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি, তাহলে সাবজেক্ট কে? ইউ। তারপরে সেন্টেন্স কি ছিল? আমরা বলছিলাম কি ইম্পারেটিভ সেন্টেন্সে ইউটা হিডেন থাকে বা উজ্জ্ব থাকে। তাহলে ওপেন দা ডোর, দরজাটি খোলো। কে খুলবে? ইউ, তুমি। কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেছে? হ্যাঁ গেছে। তাহলে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে ইউ। ওকে, তারপরের সেন্টেন্স কি ছিল? মে আল্লাহ ব্লেস ইউ। ভার্ব কে? ব্লেস। কি বললাম? হু বা হোয়াট দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে তার সাবজেক্ট। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। কে মঙ্গল করবে? আল্লাহ। তাহলে সাবজেক্ট কে? আল্লাহ। পরের সেন্টেন্স দেখেন, ভার্ব কোনটা? ইজ। তাহলে ভার্বকে যদি কে বা কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাই তাহলে তা সাবজেক্ট। হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। এটা একটা সুন্দর পাখি। কি সুন্দর? পাখি সুন্দর, ইহা সুন্দর, এই যে ইট। তাহলে ভার্বকে যদি কে বা কি দ্বারা প্রশ্ন করে আমরা উত্তর পাই তাহলে সেটা হচ্ছে সাবজেক্ট। ক্লিয়ার? ওকে, এতক্ষণ আমরা জানলাম যে একটা সেন্টেন্সের সাবজেক্ট কিভাবে আমরা আইডেন্টিফাই করব এবং সাবজেক্টের অবস্থানটা কোথায়। তো সাবজেক্টের অবস্থান কোথায় প্রথমে বলে দিয়েছি, যে সাবজেক্টের অবস্থান হচ্ছে মেইন ভার্বের পূর্বে। কিভাবে আইডেন্টিফাই করব? ভার্বকে যদি কে বা কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাই তাহলে সাবজেক্ট, অন্যথায় সাবজেক্ট না। এখন আমাদের পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে, আমি একটা চিনলাম সাবজেক্ট এটা, কিন্তু সাবজেক্ট হিসেবে কি কি বসতে পারে, সাবজেক্ট হিসেবে কোন কোন পার্ট অফ স্পিচ ইউজ হতে পারে, এই বিষয়টা আমাদের জানতে হবে। তো সাবজেক্ট হিসেবে যে বিষয়গুলা ইউজ হয় সেটা হচ্ছে নাউন। সাবজেক্ট হিসেবে কি বসতে পারে? নাউন বসতে পারে। সাবজেক্ট হিসেবে কি বসতে পারে? প্রোনাউন বসতে পারে। সাবজেক্ট হিসেবে কি ইউজ হইতে পারে? জেরান্ড ইউজ হইতে পারে। আর কি হয়? ইনফিনিটিভ হয়। আর কি হয়? নাউন, ফ্রেজ বা নাউন ক্লোজ। তো একটা সাবজেক্টে আমরা কোন কোন পজিশন পাবো? এটা সাবজেক্ট নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, জিরান্ড হতে পারে, ইনফিনিটিভ হতে পারে, নাউন ফ্রেজ বা নাউন ক্লোজ হতে পারে। তো দেখেন কিভাবে হয় একটা সাবজেক্ট নাউন কিভাবে হয়। যেমন আমরা যদি ধরি রহিম প্লেস ক্রিকেট। রহিম প্লেস ক্রিকেট, প্রথমত আমরা একটু দেখি যে সাবজেক্টটা কোথায়। তো আমরা কি বলছিলাম যে মেইন ভার্বের পূর্বে সাবজেক্টের অবস্থান। মেইন ভার্ব কোনটা? প্লেস। তার পূর্বে কি আছে? রহিম। তার মানে রহিমটা একটা কি? সাবজেক্ট। আরো একটা মেথড বলছিলাম যে ভার্বকে কে বা কি দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে সাবজেক্ট। রহিম প্লেস ক্রিকেট, রহিম ফুটবল খেলে। কে খেলে? রহিম খেলে। তাহলে সাবজেক্ট কে? রহিম। এখন সাবজেক্ট পজিশনে বসছে কে? রহিম বসেছে। রহিমটা কোন পার্ট অফ স্পিচ? রহিম একটা নাম, একটা মানুষের নাম।
তাহলে রহিম একটা কি, নাউন। তার মানে একটা সাবজেক্ট পজিশনে কে বসতে পারে, একটা সাবজেক্ট পজিশনে একটা নাউন বসতে পারে। আচ্ছা, 2 নম্বরে আমরা আসি, সাবজেক্ট পজিশনে প্রোনাউন কিভাবে ইউজ হয়। হি প্লেস ক্রিকেট। প্রথমে দেখি সাবজেক্ট কি, মেইন ভার্ব। তাহলে মেইন ভার্বের পূর্বে সাবজেক্টের অবস্থান, মেইন ভার্বের পূর্বে সাবজেক্টের অবস্থান। হি প্লেস ক্রিকেট, কে ক্রিকেট খেলে, সে খেলে, সেটাকে হি, সাবজেক্ট আমরা পেয়ে গেছি। এখন এই যে সাবজেক্টটা পাইলাম, এই সাবজেক্টটা কি, সাবজেক্ট একটা প্রোনাউন, তার পরিবর্তে বসছে, রহিমের পরিবর্তে বসছে। তো নাউনের পরিবর্তে যা বসে তাই হচ্ছে প্রোনাউন। যেমন রহিম পরিবর্তে কি বসছে, হি। যদি এখানে রহিমা থাকতো তাহলে কি বসতো, সি। যদি এখানে একটা বস্তু থাকতো যেমন চেয়ার, তাহলে কি বসতো, ইট বসতো। এই তো, তার মানে সাবজেক্ট পজিশনে কে বসতে পারে, একটা প্রোনাউন বসতে পারে। ওকে, তারপরে এবার আসেন জিরান্ড। সাবজেক্ট পজিশনে আর কি বসতে পারে, জিরান্ড বসতে পারে। যেমন কি, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। আগে সাবজেক্টটা খুঁজে বের করি। তো মেইন ভার্ব কোনটা, ইজ। তো মেইন ভার্বের পূর্বের অবস্থান কার, সাবজেক্টের অবস্থান। আমরা একটু আগে জানছি যে মেইন ভার্বের পূর্বে সাবজেক্টের অবস্থান। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, কি গুড এক্সারসাইজ, সুইমিং। কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি, হ্যাঁ পাইছি। তাইলে সুইমিংটা কি একটা সাবজেক্ট। এখন এই সুইমিংটা কি, কোন পার্ট অফ স্পিচ, সুইমিংটা হচ্ছে একটা জিরান্ট। এখন ভাইয়া জিরান্ট কি, সোজা কথায় যদি বলি, যে আমরা জানি যে সুইম একটা ভার্ব, সুইম একটা কি ভার্ব। সুইম মানে কি, সুইম মানে হচ্ছে সাঁতার কাটা। তো ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় যদি নাউনের কাজ করে, কিসের কাজ করে, নাউনের কাজ করে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি সেটা নাউনের কাজ করে, সেটা হয়ে যায় জেরান্ট। কি হয়, জেরান্ট হয়। কি হয়, জেরান্ট হয়। তাহলে সুইম একটা ভার্ব, তার সাথে যুক্ত হয়েছে আইএনজি, পজিশন কার, সাবজেক্টের, কি হিসাবে কাজ করছে, নাউন হিসেবে কাজ করছে। তাহলে সুইমিং একটা কি, জেরান্ট। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, সাবজেক্ট পজিশনে বসছে, নাউনের কাজ করছে, তাহলে সুইমিং একটা কি, জেরান্ট। তার মানে সাবজেক্ট পজিশনে কে বসতে পারে, জেরান্ডও বসতে পারে। এবার দেখেন ইনফিনিটিভ, একটা সাবজেক্ট পজিশনে কি বসতে পারে, ইনফিনিটিভ। ওকে, দেখেন টু রিড ইজ আ গুড হ্যাবিট। আগে আমরা দেখি সাবজেক্ট কোনটা, আমরা জানি যে ইজ একটা মেইন ভার্ব। তো মেইন ভার্বের পূর্বে কে বসে, সাবজেক্ট বসে। মেইন ভার্বের পূর্বে কে বসে, সাবজেক্ট বসে। টু রিড ইজ আ গুড হ্যাবিট, বই পড়া একটা ভালো অভ্যাস। আচ্ছা, কি পড়া, বই পড়া। কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেছে, হ্যাঁ গেছে। তাহলে টু রিডটা কি, সাবজেক্ট। এখন সাবজেক্ট পজিশনে টু রিডটা বসছে, এটা কি, কোন পার্ট অফ স্পিচ, এটা কি জিনিস। আমরা বললাম এটা একটা ইনফিনিটিভ। ইনফিনিটিভ আবার কি, আচ্ছা। তো টু প্লাস ভি ওয়ান কে ইনফিনিটিভ বলা হয়। যদি সহজ কথায় বলি, টু প্লাস ভি ওয়ান কে কি বলা হয়, ইনফিনিটিভ বলা হয়। যেমন টু রিড, টু প্লে, টু গো, টু ওয়ান্ট, এগুলা হচ্ছে কি ইনফিনিটিভ। তাহলে যে টু প্লাস ভি ওয়ান, রিডটা হচ্ছে ভি ওয়ান, এটা হচ্ছে একটা কি ইনফিনিটিভ। এই ইনফিনিটিভটা কোন পজিশনে বসছে, সাবজেক্ট পজিশনে বসছে, তাহলে এটা কি ইনফিনিটিভ। তার মানে ইনফিনিটিভ যে সাবজেক্ট পজিশনে বসে, এটা আমরা জানলাম। এবার দেখেন নাউন ফ্রেজ আর নাউন ক্লোজ, এটা কিভাবে সাবজেক্ট পজিশনে বসে। যেমন দ্য লিটল বেবি ইজ ক্রাইং, তাহলে ইজ
কোন ভার্ব? মেইন ভার্ব। তার পূর্বে কার অবস্থান? সাবজেক্টের অবস্থান। কে কাঁদে? দ্য লিটিল বেবি কাঁদে। এখন দ্য লিটিল বেবি এটা কি? এটা একটা ফ্রেজ। কারণ এটা কি, এখানে কি একটা শব্দ আছে? না। ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, যেখানে কি থাকবে না? কোনো ফিনিট ভার্ব থাকবে না। তাহলে দ্য লিটিল বেবি কোন পজিশনে বসে? সাবজেক্ট পজিশনে বসে। এখানে কি কোনো ফিনিট ভার্ব আছে? উত্তর হচ্ছে না। তাহলে দ্য লিটিল বেবিটা কি? ফ্রেজ। কোন ফ্রেজ? নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। এবার নাউন ক্লোজ কিভাবে সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে? দেখেন, ক্লোজ বিষয়টা কি? আমরা জানলাম যে ফ্রেজ মানে হচ্ছে বাক্য গুচ্ছ, কিন্তু ক্লোজ মানে কি? ক্লোজ মানে হচ্ছে শব্দাংশ, এবং এখানে একটা ফিনিট ভার্ব থাকবে। কি থাকবে? ফিনিট ভার্ব থাকবে। তো হোয়াট হি সেড ইজ ট্রু, ভার্ব কোনটা? ইজ। তাহলে তার পূর্বের অবস্থানটা কার? সাবজেক্টের। তাহলে পুরো সাবজেক্টের জায়গাটা কে নিছে? হোয়াট হি সেড। তাহলে হোয়াট হি সেড, এখানে হোয়াট হি সেডটা কি? এটা একটা নাউন ক্লোজ। কিভাবে নাউন ক্লোজ? এই যে সেড একটা ফিনিট ভার্ব আছে, তাহলে এটা একটা কি? নাউন ক্লোজ। তাহলে এই সাবজেক্ট পজিশনে কে বসছে? নাউন ক্লোজ বসছে। অর্থাৎ আমরা কি জানলাম? যে সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে, জেরান্ড বসতে পারে, ইনফিনিটিভ বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে, এবং নাউন ক্লোজ বসতে পারে। তবে সব থেকে বেশি ইউজ হয় কোনটা? নাউন এবং প্রোনাউন। তো আমরা শুধু এটুকুই জানি, কিন্তু বাকি যে জেরান্ড, ইনফিনিটিভ, নাউন ফ্রেজ বা নাউন ক্লোজ ও সাবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে, এটা আমরা জানি না। তো আমরা কি জানলাম? আমরা জানলাম যে সাবজেক্ট কিভাবে চিনবো, সাবজেক্ট হিসেবে কে কে ইউজ হতে পারে। এখন সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল, এটা কেমনে জানবো? তো চলুন দেখা যায়। তো সাবজেক্ট পজিশনে কি বসতে পারে? নাউন বসতে পারে। এখন একটা নাউন সিঙ্গুলার না প্লুরাল, এটা কিভাবে জানবো? একটা নাউন সিঙ্গুলার না প্লুরাল কিভাবে জানবো? আমরা জানি যে বয়, বয় একটা কি? নাউন। এটার প্লুরাল কি? বয়স। কাউ, কাউ একটা কি? নাউন। প্লুরাল কি? কাউস। ডগ, ডগ একটা কি? নাউন। প্লুরাল কি? ডগস। একটা বিষয় দেখেন, যে এই যে সিঙ্গুলার নাউনগুলো আছে, এগুলোর সবগুলোর সে এস যুক্ত হচ্ছে। কি যুক্ত হচ্ছে? এস যুক্ত হচ্ছে। তাহলে সহজেই আমরা যদি বলি, তাহলে নাউনের সাথে যদি এস বা এস যুক্ত হয়, তাহলে এই নাউনটা হয় প্লুরাল। অর্থাৎ নাউনের সাথে যদি আমরা এস বা এস যুক্ত করি, তাহলে নাউনটা কি হবে? প্লুরাল। যেমন বয়, বয়ের সাথে যদি এস যুক্ত করি কি হবে? বয়স। তাহলে এটা কি হবে? প্লুরাল। ওকে। এখন প্রশ্ন হতে পারে যে আমরা একটা নাউনকে প্লুরাল করলাম, সিঙ্গুলার থেকে প্লুরাল করলাম, কিন্তু একটা বর্ণ বা একটা সংখ্যাকে প্লুরাল করা যায়? দেখছেন কখনো? হ্যাঁ যায়। একটা বর্ণ বা একটা সংখ্যাকেও প্লুরাল করা যায়। কিভাবে করব? আমরা যদি কোনো একটা বর্ণকে প্লুরাল করতে চাই, কোনো একটা লেটারকে প্লুরাল করতে চাই, তাহলে সেই লেটারটার সাথে অ্যাপোস্ট্রোফি এস যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? অ্যাপোস্ট্রোফি এস যুক্ত করতে হবে। যেমন ধরেন একটা লেটার হচ্ছে এল, তো এই এল কে আমরা কিভাবে প্লুরাল করব? সংক্ষিপ্ত এল এর উপরে একটা অ্যাপোস্ট্রোফি যুক্ত করে দেব। অ্যাপোস্ট্রোফি এস যুক্ত করলে এলটা কি হবে? প্লুরাল হবে। যেমন দেয়ার আর টু এলস ইন সাকসেস। অর্থাৎ সফলতায় কয়টা এলের দরকার? দুইটা এলের দরকার। এই দুইটা এল কি কি? একটা হচ্ছে লাক, আর একটা হচ্ছে লেবার। মানে কি? আপনি শুধু লাক দিয়ে সফল হইতে পারবেন না, আপনার পরিশ্রমের দরকার। আবার আপনি শুধু লেবার দিয়ে সফল হইতে পারবেন না, আপনার কি দরকার? লাকও দরকার। অর্থাৎ
কোনো একটা লেটারকে আমরা কিভাবে প্লুরাল করা যায় সেটা জানলাম। এখন কোন একটা সংখ্যাকে কি প্লুরাল করা যায়? উত্তর হচ্ছে হ্যাঁ। কিভাবে করে? কোন একটা সংখ্যার সাথে যদি আমরা অ্যাপোস্ট্রফি এস যুক্ত করি, তাহলে সেই সংখ্যাটি কি হবে? প্লুরাল হবে। কিভাবে? দেখেন, দেয়ার আর 10 tens in 100, অর্থাৎ 10টা 10 মিলে কি হয়? 100 হয়। কয়টা 10? 10টা। তাহলে এটা কি হয়ে গেছে? প্লুরাল হয়ে গেছে। অর্থাৎ আমরা আজকে জানলাম যে একটা সাবজেক্ট কোথায় বসে, সাবজেক্ট পজিশনে কে কে বসে, এবং একটা সাবজেক্টকে আমরা সিঙ্গুলার কিভাবে করব এবং প্লুরাল কিভাবে করব। তো আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবো যে একটা সিঙ্গুলার ভার্ব আমরা কিভাবে বানাবো এবং প্লুরাল ভার্ব আমরা কিভাবে বানাবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা যুক্ত থাকুন রেঞ্জার্স একাডেমির সাথে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।